নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সিটেট পরীক্ষার পেপার ওয়ানে যে ম্যাথস রয়েছে, তো ম্যাথসের পেডাগজি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিসকাস করবো, সুতরাং সাথে থাকুন। আমরা জানি আমাদের পরীক্ষায় 15 নম্বর ম্যাথস থেকে আসে এবং বাকি 15 আমাদের ম্যাথস পেডাগজি থেকে আসে। ঠিক আছে, ম্যাথসের কন্টেন্ট থেকে 15 নম্বর এবং ম্যাথসের পেডাগজি থেকে 15 নম্বর আমরা পরীক্ষায় পাই। তো আজকে আমরা ম্যাথসের পেডাগজির যে 15 নম্বর, এই 15 নম্বর থেকে কী কী প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রশ্ন আমরা দেখছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রিলেটেড কী কী প্রশ্ন এসেছিল। প্রশ্নগুলো দুইটা ভাষায় রয়েছে, বাংলা এবং ইংলিশ। ঠিক আছে, আমি এক এক করে পুরো ডিটেলসটা বুঝিয়ে আপনার সলভ করব এবং কারেক্ট আনসার করে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে আনসার করতে ভুলবেন না। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ টিচিং ম্যাথমেটিক্স অ্যাট দ্য প্রাইমারি লেভেল? অর্থাৎ প্রাথমিক স্তরে গণিত শেখানোর মূল উদ্দেশ্য কী? টু মেমোরাইজ ফর্মুলাস অ্যান্ড প্রসিজিয়ার, সূত্র বা পদ্ধতি মুখস্থ করা। টু ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, যৌক্তিক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতাটা বিকাশ করা। টু ফোকাস অন রোট লার্নিং অফ ম্যাথমেটিক্যাল ফ্যাক্টস, গাণিতিক তথ্য মুখস্থ করার জন্য মনোনিবেশ করা। রুট লার্নিং মানে মুখস্থ করা। টু প্রিপেয়ার স্টুডেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম, আরে ভাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি করা। তো প্যাডাগজি থেকে একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, যখনই কোনো অপশনে পাবেন মেমোরাইজ মানে মুখস্থ করা, সেটা সঙ্গে সঙ্গে কেটে দিন, এটা কারেক্ট আনসার হবে না। মেমোরাইজ থাকলে কখনো কারেক্ট আনসার হবে না। রোট লার্নিং এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এটাও আমরা কেটে দেব। কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ছাত্রদেরকে পড়াই, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য পড়াই, মোটেই না। এটা হচ্ছে কারেক্ট আনসার না, ক্যান্সেল করে দিলাম। তো তিনটে অপশন যখন কেটে গেল, আলটিমেটলি কারেক্ট আনসার কী দাঁড়ালো? অপশন নাম্বার বি, টু ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন আমরা দেখি। এখানে দেখুন বাংলায় দেওয়া আছে, পুরো ডিটেলস এক্সপ্লেনেশনও দেওয়া আছে। এবার আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু টিচ দ্য কনসেপ্ট অফ ফ্র্যাকশন? আমরা যখন শিশুদের ভগ্নাংশটা বোঝাতে যাই, তো অর্থাৎ ভগ্নাংশের ধারণা শেখানোর জন্য নিচের কোনটি কার্যকরী উপায়? অ্যাবাকাস দিয়ে আমরা কি ভগ্নাংশ করি? না। বোর্ডের সংখ্যা নিউমারিক্যাল প্রবলেম দ্বারা শুধু নাম্বার শেখানো, ভগ্নাংশ শেখানো যায় না। মেমোরাইজিং সেটা কেটে দিলাম। অ্যাবাকাস সলভিং হচ্ছে না, কারেক্ট আনসার অপশন নাম্বার সি। আমরা কি করব? রান্নার রড ব্যবহারের মাধ্যমে আমরা কি করব? তাকে ফ্র্যাকশন শেখাতে পারি। এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে। রান্নার রড হলো কৌশলগত সরঞ্জাম, একটা কৌশলগত সরঞ্জাম যা শিক্ষার্থীদের ভগ্নাংশ কল্পনা করতে সাহায্য করে। রান্নার রড দিয়ে আমরা কী করতে পারি? এটা মানে ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট রয়েছে। এই ধারণাটিকে আরও সুনির্দিষ্ট এবং বোঝা সহজ করে তোলে। তো এই যে রান্নার রডটা কী এবং কী করে শেখানো হয়, সেটা আমরা কনসেপ্টের ক্লাসে আপনাদেরকে ডিটেলসে বলবো। আজকে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা ঝটপট দেখে নিই। A students calculate 1/2 plus 1/3 as 2/5. What remedial action should be teacher take? একজন শিক্ষার্থী 2 ভাগের 1 এবং 3 ভাগের 1কে যোগ করে সে বলো সেটা 2 ভাগের 5 হবে। তো এই হিসাবে গণনা করে শিক্ষকের কী প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া উচিত? এখানে 1/2 প্লাস 1/3 এটা কিন্তু ভুল, এটা নিশ্চয়ই ভুল, কারণ এটা তো 2/5 হবে না, এটা ভুল। তো একজন শিক্ষক তার রিমিডিয়াল নেবেন, তো কীভাবে রিমিডিয়াল নেবেন এটা হচ্ছে কথা। কোয়েশ্চেন নাম্বার 3, কীভাবে তিনি রিমিডিয়াল নেবেন? আস্ক দ্য স্টুডেন্টস টু প্র্যাকটিস মোর প্রবলেম, তুমি এই ধরনের সমস্যা আরও বেশি সমাধান করো। আরে বাবা, সমস্যাটা কী করে সমাধান করতে হয় সে যদি না জানে, তা কী করে সমাধান করবে? আরে এই ধরনের সমস্যা তুমি আরও সমাধান করো। আরে প্রথমে কী ধরনের সমস্যা সমাধানটা করতে হয়, সমস্যার সমাধান কী করে করতে হয় সেটা তো প্রথমে জানতে হবে, তাই তো? যদি না জানে কী করে প্রবলেম সলভ, এটা হলো না। ইগনোর দ্য এরর্স অ্যাজ ইট উইল রিসলভ উইথ টাইম, ছাত্ররা যখন ভুল করে আমরা তখন সেটাকে ইগনোর করি। আরে ভুল কিছু না, ভুল করছে যাক, না সেটা করলে হবে না। এজ এ টিচার আমরা কখনো সেটা করতে পারি না। যদি ছাত্ররা কোনো ভুল করে, তখন তার ভুলগুলোকে আমাদের কী করতে হয়? শুধরে দিতে হয়, তার ভুলগুলোকে আমাদের ঠিক করে দিতে হয়, যাতে পরবর্তী সময় সে আর ভুল করতে না পারে, যাতে তার পরবর্তী সময় আর কোনো ভুল না হয়। ঠিক তাই তো? ঠিক আছে, ভুলগুলো সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী সময় তাকে ক্লাসের শেষে আমরা কী করতে হয়? ভুলটা ঠিক করে দিতে হয়। যদি ভুলটাকে ইগনোর করি, তাহলে সারা জীবন তার ভুলটা ভুলে থেকে গেল। প্রোভাইড এ ফর্মুলা শিট ফর রেফারেন্স, একটা ফর্মুলা শিট দিয়ে দিলাম, মোটেই না। তো এই যে ভগ্নাংশের অর্থাৎ ফ্র্যাকশনের প্লাস মাইনাস করতে গেলে তাকে কনসেপ্ট অফ এলসিএমের কনসেপ্ট তাকে বোঝাতে হবে। অর্থাৎ লসাগুর যদি সে যদি না পারে, এলসিএম কী জিনিস, এলসিএমের কনসেপ্ট যদি সে তার মাথায় না ঢুকে, তাহলে সে এই যে ফ্র্যাকশনের যে ক্যালকুলেট সেগুলো করতে পারবে না। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার।
এখানে দেখুন কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে। কারেক্ট আনসার কি আপনারা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন ভাই, আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, তো তাতে ভালো লাগবে আপনারাও যদি আমাদের সঙ্গে আনসারগুলো করতে থাকেন। হুইচ অ্যাক্টিভিটি ইজ মোস্ট লাইকলি টু ডেভেলপ স্পেশাল রিজনিং অ্যামংস্ট চিলড্রেন। এই যে স্পেশাল যেটা বলেছে স্পেশাল রিজনিং, এই স্থানিক যুক্তি বিকাশের কোনটা সম্ভাবনা বেশি? ড্রয়িং বার গ্রাফস, মেমোরাইজিং মাল্টিপ্লিকেশন টেবল, প্র্যাকটিস অ্যালজাব্রাকে ইকুয়েশন। দেখুন এখানে মেমোরাইজিং তো কখন হবে না, আগে বলেছি মেমোরাইজিং আমরা কেটে দিলাম। প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস করলে যে তার রিজনিং ডেভেলপড হবে না। মডেল রিজনিং যেটা আছে অর্থাৎ স্পেশাল রিজনিং যেটা আছে সেটা অ্যালজাব্রা সে যদি করে তাহলে তার স্পেশাল রিজনিং আসবে না। এখানে ড্রয়িং বার গ্রাফে আঁকলে তার সেই রিজনিং চলে আসবে না। সে যদি পাজল সলভ করে, সলভিং সুডাকু প্লাস পাজল, অর্থাৎ সে যদি পাজলগুলো বেশি সলভ করে তখন তার মধ্যে রিজনিং ডেভেলপড হবে। আমি কি করে সলভ করলাম, রিজনিং করতে গেলে আমাদের কি করতে হয়, পাজল সলভ করতে হয়, সুতরাং এক্ষেত্রে পাজল হবে রাইট আনসার। এবার দেখুন অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 ম্যাথমেটিক্স টিচিং শুড ফোকাস অন। এনসিএফ 2005-এর মতে, এনসিএফ 2005-এর মতে ম্যাথমেটিক্সটা কি? রুট মেমোরাইজেশন অফ ফর্মুলা মানে সূত্র মুখস্থ করা, ডেভেলপিং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস মানে গণিত দক্ষতার বিকাশ ঘটানো, টিচিং অ্যাডভান্স ক্যালকুলাস অর্থাৎ উন্নত ক্যালকুলাস শেখানো, ফোকাসিং সোলোলি অন নিউমারিক্যাল ক্যালকুলাস শুধুমাত্র সংখ্যাসূচক গণনার উপর মনোযোগ দেওয়া। তো এনসিএফ কি বলেছে? এনসিএফ কি বলেছে রুট মেমোরাইজেশন করতে হবে, গণিত মুখস্থ করাতে হবে বাচ্চাদের, এটা কি এনসিএফ বলেছে? মোটি কখনো বলেনি। অ্যাডভান্স ক্যালকুলাস, আজকে একটা ছোট্ট শিশু যে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট যে ক্লাস 1-2-তে পড়ে, তাকে যদি আমি ক্লাস 6-7-এর অ্যাডভান্স ম্যাথ দিয়ে দিই তাহলে সে কি পারবে? মোটেই না। তো এখানে এনসিএফ কিন্তু আমাদের অ্যাডভান্স ক্যালকুলাসের কথা বলেনি। আর সোলোলি বা অনলি সেটা কখনো প্যাডাগজির ভাষায় কারেক্ট আনসার হয় না। অনলি নেগেটিভ ওয়ার্ড, কেবলমাত্র নেগেটিভ ওয়ার্ড, তো কেবলমাত্র এখানে দিয়েছি, শুধুমাত্র দিয়েছি, এটা কারেক্ট আনসার হবে না। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2 ডেভেলপিং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস অর্থাৎ গাণিতিক দক্ষতার বিকাশ ঘটানো। নেক্সট, হোয়াট ইজ দ্য কমন রিজন ফর স্টুডেন্টস ফেয়ার অফ ম্যাথমেটিক্স? গাণিতিক যে ভয়, গণিতের প্রতি যেটা ভয় আসে, সেই ভয়টা কেন আসে? সেই গণিতের প্রতি ভয় আসার কারণটা কি? এক্সেসিভ ফোকাস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ধারণাগত বোধগম্যতার উপর অতিরিক্ত মনোযোগ। সে যদি একটা কনসেপ্ট যদি আমি ভালো করে বুঝে নেই তাহলে কি আমার ভয় থাকবে? মোটেই ভয় থাকবে না। তার মানে এটা আমার কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক আছে। ইউজ অফ রিয়েল লাইফ এক্সাম্পল ইন টিচিং, সবসময় আমরা বাস্তব জীবনের যে উদাহরণগুলো আছে সেগুলো দিয়ে আমাদের কি করতে হয়? শিক্ষাদান করাতে হয়। টিচিংয়ের সময় আমরা বাস্তব জীবনের উদাহরণগুলো তুলে ধরি, এটা হচ্ছে পজিটিভ। এটা যদি করি তাহলে ভয় থাকবে না। তো এখানে বলেছে কেন ভয় থাকবে, তো আগে ভয় কেন থাকবে না এগুলো খুঁজে বার করলে তো কারেক্ট আনসার হয়ে গেল। এনকারেজমেন্ট অফ ওপেন এন্ডেড কোয়েশ্চন, আরে ভাই ওপেন এন্ডেড কোয়েশ্চন মানে মুক্ত প্রশ্ন উৎসাহিতকরণ, এটা তো ভেরি গুড। আমাদেরকে সবসময় মুক্ত হস্ত আমাদের ওপেন এন্ডেড কোয়েশ্চন করতে হবে, ক্লোজ এন্ডেড করলে চলবে না। ঠিক আছে, ওপেন এন্ডেড কোয়েশ্চন করতে হবে, ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে প্রশ্ন করতে হবে। তার মানে এই যদি এই তিনটা সিস্টেমে যদি করি তাহলে ভয় থাকছে না। কিন্তু প্রিডমিনেন্স অফ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, যদি আমরা না বুঝে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং মানে কোনো কিছু বুঝলাম না, শুধুমাত্র সিম্বলিক ল্যাঙ্গুয়েজগুলোর উপর ডমিনেন্স করলাম, ঠিক আছে, না বুঝে প্রত্যেকই ভাষার প্রাধান্য, কিছু বুঝলাম না, কিন্তু স্যার বললেন 6 আর 2 8 হবে, আমি 6 আর 2 8 আমি জপতে থাকলাম। আবার স্যার যদি বলেন 6 আর 3 কত হবে, আমি কিন্তু পারলাম না। তাহলে সেটা না বুঝে আমি 6 আর 2 8, যখনই যে বলুক না কেন কী হবে, 6 আর 2 8 হবে। এবার যদি কেউ বলে 2 আর 6 কত হবে, আমি তো আর পারি না, কারণ আমি আমার কনসেপ্ট জানা নেই। যদি আমার কনসেপ্ট জানা থাকতো তাহলে 6 আর 2 8, 2 আর 6 8, 6 আর 3 9 এগুলো বলতে পারতাম। তার মানে যদি আমরা কী করি, আন্ডারস্ট্যান্ডিং ছাড়া যদি পড়ি, যার ফলে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পড়ার কারণে কী হয়, গণিতে ছাত্রদের ভয় ঢুকে। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশনটা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যাথমেটিক্স টিচার? একজন ভালো গণিত শিক্ষকের ক্ষেত্রে নিচের কোনটা বৈশিষ্ট্য নয়?
একজন নিচের কোনটি একজন ভালো গণিত শিক্ষকের বৈশিষ্ট্য নয়? এনকারেজেস স্টুডেন্টস ইন্টারাকশন অ্যান্ড ইনকোয়ারি। ঠিক আছে, তো স্টুডেন্টদের সঙ্গে কি করতে হবে? এনকারেজ করতে হবে, মিলামিশা করতে হবে, কোথায় তাদের সমস্যা হচ্ছে সেগুলো অনুসন্ধান করতে হবে, মিথস্ক্রিয়া করতে হবে। এটা তো ভেরি গুড, এটা তো করতেই হবে। ইউজেস ডাইভার্স টিচিং স্ট্র্যাটেজি। ইয়েস, ডাইভার্জেন্ট থিঙ্কিং ক্লাস করতে হবে, অর্থাৎ ডাইভার্স ক্লাসরুমে আমাদের ক্লাস করতে হবে। ক্লাসে অনেক ধরনের ভাষাভাষী ছাত্রছাত্রী থাকবে, সবাইকে নিয়ে আমাদের ক্লাস করতে হবে। ডাইভার্স ক্লাসরুম থাকতে হবে, যে যেভাবে বুঝে তাকে সেইভাবে বোঝাতে হবে। এটা ভেরি গুড। অ্যাড্রেস স্টুডেন্টস মিসকনসেপশন। ঠিক আছে, ছাত্রদের ভুল ধারণাগুলোকে দূর করতে হবে। ছাত্ররা যেখানে বুঝতে পারছে না, সমস্যা হচ্ছে, সেটা আমাদের কী করতে হবে? খুব ভালো করে বোঝাতে হবে। ঠিক আছে, রিয়েলাইজ সলোনলি অন টেক্সট বুক বেসড টিচিং। এখানে সলোনলি মানে কি? শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক যদি শিক্ষা হয় সেটা কিন্তু হবে। এখানে দেখুন বাংলা দেওয়া আছে, শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষাদানের উপর নির্ভর করে একজন শিক্ষক, এই শিক্ষক কখনো ভালো গণিত শিক্ষক হতে পারে না। আমরা পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অনেক কিছু আমরা শেখাতে পারি আমরা পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু শিশুদেরকে অনেক কিছু শেখাতে হয়। সুতরাং শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে আমরা শিশুদেরকে কখনো শেখাতে পারি না, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি দেখি নেক্সট কোয়েশ্চন। টু টিচ দ্য কনসেপ্ট অফ প্লেস ভ্যালু এ টিচার শুড ইউজ। প্লেস অর্থাৎ স্থানীয় মান শেখানোর জন্য একজন শিক্ষক কি ব্যবহার করবেন? অ্যালজেব্রা ইকুয়েশন করে সে তো বীজগণিত শিখবে ভাই। ওয়ার্ড প্রবলেম অনলি এটা কারেক্ট আনসার। অনলি যদি থাকে তাহলে নেগেটিভ, কারেক্ট আনসার কী বললো ভাই? নেগেটিভ। অনলি থাকলে নেগেটিভ কেটে দিলেন। রিটেন ডেফিনেশন, কোনো সংজ্ঞার দ্বারা কি বোঝানো যায় না, এটা হচ্ছে বেস 10 ব্লকস। 10 ব্লকস একটা কী বলবো, একটা উপকরণ আছে যেটা টিএলএম, যে টিএলএমের নাম হচ্ছে বেস 10 ব্লকস। প্রত্যেকটা স্কুলে সরকার প্রদত্ত এই টিএলএমগুলো দেওয়া হচ্ছে, যার একটা নাম হচ্ছে বেস 10 ব্লকস। তো এই 10 ব্লকসের মাধ্যমে আমরা প্লেস ভ্যালু শেখাতে পারি, এটা হচ্ছে টিএলএমের নাম। হোয়াট ইজ দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টিচিং ইন ম্যাথমেটিক্স? শিক্ষাদানে যে ডায়াগনস্টিক শিক্ষাদান করে, ডায়াগনস্টিক মানে কি? ডায়াগনোস মানে কি? ডায়াগনোস মানে কি আগে বুঝতে হবে। ডায়াগনোস মানে হচ্ছে রোগ নির্ণয় করা। ডায়াগনোস করা মানে রোগ নির্ণয় করা। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারে কী করে? প্রথমে কি ওষুধ দিয়ে দেয়? না ভাই, প্রথমে তো ওষুধ দেবে না। প্রথমে আপনাকে বলবে যে আপনার কি রোগ হয়েছে। সে প্রথমে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে। তো পরীক্ষা নিরীক্ষা করার পর সোনোগ্রাফি, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, অনেক টেস্ট, সবগুলা টেস্ট করার পর, চেক আপ করার পর সে কী করবে? রোগ নির্ণয় করবে। তারপর সেই রোগ নির্ণয়ের কী করতে হবে সেটা দেখবে। তো রোগের সমস্যা সমাধান হচ্ছে রিমিডিয়াল টিচিং, আর রোগ নির্ণয় করা হচ্ছে ডায়াগনোস। তো একটা গণিত ক্লাসে একজন শিক্ষক গণিত বুঝতে পারছে না, গণিত পারছে না, কেন পারছে না? তার কারণ যেটা আমরা খুঁজে বের করব, সেটা পারপাস কী বা সে কারণ খোঁজার উদ্দেশ্য কী। টু অ্যাসাইন গ্রেডস টু স্টুডেন্ট, শিক্ষার্থীকে আমরা কী করি ভাই? আমরা শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করি। আমরা কখনও শিক্ষার্থীকে আমরা গ্রেড দেই না। গ্রেড দেওয়ার নেগেটিভ ওয়ার্ড কেটে দিন। টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস লার্নিং গ্যাপস। ইয়াস, সে কেন বুঝতে পারছে না, তার শেখার সমস্যা কোথায় হচ্ছে, এটা আপাতত থাক। টু কমপ্লিট সিলেবাস কুইকলি। আরে ভাই, সে বুঝতেই পারছে না গণিত কী করে হচ্ছে, সে বুঝতেই পারছে না যে কী করে বুঝতে হয়, সে নিজে বুঝতেই পারছে না যে স্যার কী পড়াচ্ছেন। এবারে তাকে কি আমরা সিলেবাসটা কমপ্লিট করাবো কুইকলি? মুঠি না, সেটা ক্যান্সেল। আগে বলেছিলাম কম্পিটিটিভ এক্সাম থাকলেও সেটা ক্যান্সেল হবে। তো আলটিমেটলি কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস লার্নিং গ্যাপস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট প্রমোটস অ্যালজেব্রিক থিঙ্কিং ইন প্রাইমারি গ্রেডস? অর্থাৎ প্রাথমিক শ্রেণীতে বীজগণিতীয় চিন্তাভাবনাকে সবচেয়ে ভালোভাবে উৎসাহিত করা যায় কিভাবে? আপনারা একটু কারেক্ট আনসারগুলো কমেন্ট বক্সে দিয়ে আমাদের সাহায্য করুন। আপনারা নিজেদের থিঙ্কিংটা ডেভেলপ করুন। কারেক্ট আনসার কী হবে কমেন্ট করুন না, কী ব্যাপার? কমেন্ট করলে আপনারা নিজেরাও তো শক্ত হবেন, তাই না? যে কারেক্ট আনসার কী হবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। মেমোরাইজিং অ্যালজেব্রা। আরে ভাই, মেমোরাইজিং, আবার মেমোরাইজিং, কেন মেমোরাইজিং? এখানে ছোট্ট শিশু, এখানে বলেছে প্রাইমারি গ্রেডস। তো প্রাইমারির ক্ষেত্রে আমরা যদি কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দিই, অর্থাৎ জটিল দিয়ে দিই, তাহলে সে কি সমস্যার সমাধান করতে পারে? মোটেই না। ফোকাসিং অন ক্যালকুলাস কনসেপ্ট, শুধুমাত্র ক্যালকুলাস, শুধুমাত্র গণিত দিলে কিন্তু অ্যালজেব্রিক থিঙ্কিং হয় না। প্লাস মাইনাস
শুধুমাত্র প্লাস মাইনাস দিয়ে অ্যালজেব্রাইক হয় না। তার মানে ইন্ট্রোডিউসিং সিম্পল রিপিটিং প্যাটার্ন। আমরা প্রথমে কি করব, সহজ পুনরাবৃত্তিমূলক ধরন প্রবর্তন করব। একবার না পারলে তাকে আরেকবার জিনিসটাকে সহজভাবে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, কেমন? নেক্সট, a student believes that 1/8 is greater than 1/2 due to the larger denominator. This order is best addressed by, একজন শিক্ষার্থী বিশ্বাস করে যে বৃহত্তর হর থাকার কারণে 1/8 1/2 এর চেয়ে বড়। এই ত্রুটিটির সমাধানের জন্য সবচেয়ে ভালো উপায় হলো, সে বলবে যে স্যার 1/8 তো বড় 1/2 এর কারণে, কারণ হর বড়। ঠিক আছে, এই 1/8টা বড় 1/2টা ছোট, একজন ছাত্র সেটা মনে করবে, কিন্তু এটা আসলে আদৌ ভুল। তো এই ভুলটা আমরা কি করে তাকে শুধরাতে পারি, কি করে আমরা তাকে বোঝাতে পারি যে এটা আসলে ভুল? কারেক্ট আনসার কী হতে পারে? প্রোভাইডিং মোর নিউমারিক্যাল এক্সারসাইজ, আরও সংখ্যাসূচক অনুশীলন প্রদান করতে হবে। ইউজিং ভিজুয়াল এইডস লাইক ফ্র্যাকশন বার্স, ভগ্নাংশ বারের মতো ভিজুয়াল এইডস ব্যবহার করতে হবে। আস্কিং দ্য স্টুডেন্ট টু মেমোরাইজ ফ্র্যাকশন, ওয়াও মেমোরাইজ, আরে ভাই মেমোরাইজ কোথা থেকে? মেমোরাইজ দেখলেই মাথা গরম হয়ে যাবে। মেমোরাইজ, শিক্ষার্থীদের ভগ্নাংশের মান মুখস্থ করতে হবে। ইগনোরিং দ্য এরর্স অ্যাজ ইট মাইনর, এটা সাধারণ, এটা এমন কিছু না, ছোটো জিনিস, এটা ছোটো ব্যাপার, এটাকে উপেক্ষা করতে হবে না। ছোটো জিনিস কিন্তু বড় হবে। ছাত্রদের কখনো ইগনোর করা যাবে না, এটা ক্যান্সেল। মেমোরাইজ করা যাবে না, এটা ক্যান্সেল। আর মোর নিউমারিক্যাল এক্সারসাইজ দ্বারা সে করতে পারবে না, তাকে ভিজুয়ালি দেখাতে হবে। তাকে ভিজুয়াল এইডস যেগুলো আছে অর্থাৎ তাকে আমরা এই যে এইডস মানে কি উপাদান, এই ফ্র্যাকশন বারের যে উপাদান আছে সেই উপাদানটা তাকে আমি ভিজুয়ালি দেখাতে হবে, দেখে বোঝাতে হবে যে এটা আসলে কোনটা সত্য কোনটা ভুল। কেমন? The most effective way to cultivate learners sensitivity towards mathematics is, গণিতের প্রতি শিক্ষার্থীদের সংবেদনশীলতা অর্থাৎ সেন্সিটিভিটি যাকে বলা হয়, সেই সেন্সিটিভিটি বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় কি? সংবেদনশীলতা বৃদ্ধির কারণ কি? টিচিং কমপ্লেক্স থিওরামস অর্থাৎ জটিল উপপাদ্য শেখানো। ঠিক আছে ভাই, আমরা জটিল উপপাদ্য আমরা শেখাবো না। ঠিক আছে, কমপ্লেক্স, ছোট ক্লাসে যাচ্ছি আমরা, কমপ্লেক্স থিওরামে যাব না। রিলেটিং কনসেপ্ট টু রিয়েল লাইফ সিচুয়েশন, ইয়াস, যখনই রিয়েল লাইফ সিচুয়েশন প্যাডাগজি দেখব আমরা ঠিক করে রাখবো। তারও দেখি ফোকাসিং অন সিম্বলিক ম্যানিপুলেশন। ঠিক আছে ভাই, সিম্বলিক ম্যানিপুলেশন এটা হচ্ছে না। প্রতীকী কৌশলে মনোযোগ করা, পুনরাবৃত্তি সংক্রান্ত না, এটা কারেক্ট অ্যান্সার হবে। রিয়েল লাইফ সিচুয়েশন ওরা পেয়ে গেছি, আমাদের আর কিছু দেখার দরকার নেই। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2। এবার এনইপি 2020 থেকে আরেকটা প্রশ্ন আসছে, আমরা দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি প্রিন্সিপল অফ দ্য এনইপি 2020 ফর ম্যাথমেটিক্স টিচিং। গণিত শিক্ষার জন্য ভারতীয় শিক্ষানীতির মূল নীতিগুলি কি? এখানে নিচের কোনটি হচ্ছে মূল নীতি? এনকারেজিং রুট মেমোরাইজেশন, কখনো রুট মেমোরাইজেশন হয় না ভাই, কারেক্ট আনসার কার্টুন। প্রমোটিং এক্সপেরিমেন্টাল লার্নিং অর্থাৎ প্রমোট করতে হবে। ঠিক আছে, প্রমোট মানে কি? মানে অভিজ্ঞতামূলক শিক্ষার প্রচারণা করতে হবে। ফোকাসিং অনলি, যেখানে অনলি থাকবে সেটা কেটে দেবো আমরা, অনলি থাকলে হবে না। ইউজিং আউটডেটেড টিচিং মেথড অর্থাৎ পুরনো শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করতে হবে। মুঠেই না ভাই, পুরনো শিক্ষাদান পদ্ধতিতে কাজ চলে না, আমরা নিউ এডুকেশন পলিসিতে আসছি। তো নিউ এডুকেশন পলিসিতে নতুন শিক্ষাদান পদ্ধতি করতে হবে। তো পুরানো আউটডেটেড মানে পুরনো শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করলে হবে না। তো তিনটা অপশন কাটা গেল, আলটিমেটলি অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কেমন? A teacher noticed that students struggle with what problem? The best strategy is to, একজন শিক্ষক লক্ষ্য করেন যে শিক্ষার্থীরা শব্দ সমস্যার সঙ্গে লড়াই করছে, ওয়ার্ড প্রবলেমের সাথে। সর্বোত্তম কৌশল কি? স্কিপ ওয়ার্ড প্রবলেম ইন দ্য কারিকুলাম, যে শব্দ সমস্যাগুলি কারিকুলাম থেকে বাদ দিতে হবে। আরে ভাই বাদ দিলে কী করে হবে? ঠিক আছে ভাই, শব্দ সমস্যা ব্যাখ্যা করার কৌশল শেখাতে হবে। স্ট্র্যাটেজিস ফর ইন্টারপ্রেটিং ওয়ার্ডস প্রবলেম, প্রোভাইডিং অনলি নিউমারিক্যাল প্রবলেম, অ্যাসাইন মোর হোমওয়ার্ক। তো প্রথমে হোমওয়ার্ক বেশি দেওয়া যাবে না, অনলি আছে কেটে দিলাম। আমরা স্কিপ করতে পারি না, কোনো জিনিসকে অবহেলা করতে পারি না, তিনটা কেটে দিলাম। আফটার অল অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। টিচ স্ট্র্যাটেজিস ফর ইন্টারপ্রেটিং ওয়ার্ড প্রবলেম, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখি,
আজকে আমরা 15টাই করি, ঠিক আছে? 30টা ছিল, কিন্তু আজকে ক্লাসটা দীর্ঘ হচ্ছে, তাই আমরা 15টা থেকে বিদায় নেব। এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চন, পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ ওপেন এন্ডেড কোয়েশ্চন ম্যাথমেটিক্স? আরে ভাই, ওপেন এন্ডেড কোয়েশ্চন, ওপেন এন্ডেড মানে কি? মুক্ত প্রশ্ন, মানে যে প্রশ্নের অনেকগুলো আনসার থাকে। একটা প্রশ্নের যদি অনেকগুলো আনসার থাকে সেটা হবে কি? ওপেন এন্ডেড। দে হ্যাভ অনলি ওয়ান কারেক্ট আনসার, মোটেই না। যার ওয়ান আনসার রয়েছে, অনলি ওয়ান আনসার যার, তাকে আমরা ক্লোজ হ্যান্ডেড। দে এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং, ইয়েস, ওপেন এন্ডেড কোয়েশ্চনের দ্বারা কী হয়? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের বিকাশ ঘটে, মুক্ত চিন্তাধারার বিকাশ হয়, ঠিক আছে? দে ফোকাস অন রুট মেমোরাইজেশন, মুঠেই না, রুট মেমোরাইজেশন হয় না, অনলি ফর অ্যাসেসমেন্ট, তো অনলি সেটা হচ্ছে না। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, দে এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং, এটা হবে এই ক্ষেত্রে কি? কারেক্ট আনসার। তো কোয়েশ্চন নম্বর 16-এর কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারেক্ট আনসার কী হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা 60 থেকে বাকি 30 পর্যন্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো আপনাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আসছি। তো এই ধরনের ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী যে ম্যাথসের সিরিজটা আমরা আসবে, ঠিক আছে? যদি আপনারা চান, ভালোবাসেন আমাদের, যদি ভিউ হয়, ঠিক আছে, আপনারা সবাই যদি আমাদের দেওয়া ম্যাথ যদি পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সময়ে আমরা ম্যাথসের ক্লাস প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব। ডেইলি আপনারা ক্লাস পাবেন। ম্যাথমেটিক্সের সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলে কমপ্লিট করব, ঠিক আছে ভাই? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দ্য রুল অফ রেমিডিয়েশন ইন ম্যাথমেটিক্স টিচিং ইজ টু, এটা কী হবে কারেক্ট আনসার? আপনারা খুব তাড়াতাড়ি এই প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে ভাই? ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। জয় হিন্দ।